আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান জাবেদার ক্ষেত্রে স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত জাবেদা কীভাবে করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই, প্রথমে নিয়মটা দেখি। জাবেদায় সংশ্লিষ্ট সম্পদ বৃদ্ধি পাবে, অর্থাৎ আমরা যখন স্থায়ী সম্পদ কিনব তখন কিন্তু সেই স্থায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পাবে। তখন আমরা কী জাবেদা করব? সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট করব। আর ক্রেডিট দিকে কখনো নগদান হিসাব ক্রেডিট হবে যদি আমরা নগদে সম্পদ ক্রয় করি, প্রদেয় হিসাব ক্রেডিট হবে যদি বাকিতে সম্পদ ক্রয় করি, আর যদি চেকের মাধ্যমে সম্পদ কিনি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তো নিয়মটা আরেকটু লক্ষ্য করি, এই যে সম্পদ ক্রয়ের ফলে সম্পদ বৃদ্ধি পায়, সেজন্য সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট। আর এই সম্পদ যদি নগদে ক্রয় করি তাহলে নগদান হিসাব ক্রেডিট, যদি নগদে ক্রয় করি তাহলে নগদান হিসাব ক্রেডিট। যদি বাকিতে ক্রয় করি তাহলে প্রদেয় হিসাব বা সরবরাহকারী হিসাব ক্রেডিট। আর যদি চেক মারফত ক্রয় করি বা চেক দ্বারা ক্রয় করি তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। যেমন আমি আসবাবপত্র নগদে কিনেছি তাহলে জাবেদা হবে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। আর যদি আসবাবপত্র আমি বাকিতে কিনি তাহলে জাবেদা হবে আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র সরবরাহকারী হিসাব ক্রেডিট। আর যদি চেক দ্বারা আসবাবপত্র ক্রয় করা হয় তাহলে জাবেদা হবে আসবাবপত্র ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটা একটা করে লেনদেনের মাধ্যমে বিষয়টা আরও ভালো করে বোঝার চেষ্টা করব। লক্ষ্য করি, প্রথম লেনদেনটি 2019 সালের নাজ অ্যান্ড ব্রাদার্স এর লেনদেন ছিল নিম্নরূপ। মনে করি মার্চ 1 তারিখে নগদে আসবাবপত্র ক্রয় 60,000 টাকা। তো নগদে যদি আসবাবপত্র ক্রয় করা হয় তাহলে কি হয়, দুইটা পক্ষ, আসবাবপত্র আসছে, নগদ টাকা চলে যাচ্ছে, আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে, নগদ টাকা কমে যাচ্ছে, দুইটাই সম্পদ। সেজন্য আমরা জাবেদা কীভাবে করব? জাবেদা শখ তো আমরা পারি, তাই না? জাবেদায় করব আসবাবপত্র যেহেতু আসতেছে তাই আসবাবপত্র হিসাব ডেবিট, আর নগদে ক্রয় করার ফলে নগদ টাকা কমে যাচ্ছে তাই নগদান হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 60,000 টাকা। ব্যাখ্যা লিখতে পারি নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। এই ধরনের আরও কিছু লেনদেন লক্ষ্য করি। এই যে আমরা 2 নম্বর লেনদেনটি লক্ষ্য করি, মার্চ 2 তারিখে যন্ত্রপাতি ক্রয় করা হলো 40,000 টাকা। এখানে নগদে কি বাকিতে কিছু বলা নাই। তো সম্পদ ক্রয়ের ক্ষেত্রে যদি নগদে বা বাকিতে উল্লেখ না থাকে তাহলে সেটি এই নগদে সম্পদ ক্রয় মনে করে হিসাবভুক্ত হবে। সেজন্য আমাদের এই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে? যন্ত্রপাতি বৃদ্ধি পাবে, নগদ টাকা কমে যাবে। সেজন্য আমরা জাবেদা কি করব? এই যন্ত্রপাতি হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। টাকা লিখব এই 40,000, অর্থাৎ যন্ত্রপাতি যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট হয়েছে, আর যন্ত্রপাতি ক্রয়ের ফলে নগদ টাকা কমে যাচ্ছে তাই নগদান হিসাব ক্রেডিট হয়েছে। ব্যাখ্যা লিখতে পারি নগদে যন্ত্রপাতি ক্রয় করা হলো। আরও কিছু লেনদেন লক্ষ্য করি। চেক মারফত কম্পিউটার ক্রয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কম্পিউটার ক্রয়, টাইপরাইটার ক্রয়, ফটোকপি মেশিন ক্রয়, এইগুলি কিন্তু অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে। সেজন্য আমরা জাবেদা করব এই কম্পিউটার ক্রয়ের জন্য জাবেদা করব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আর চেক দ্বারা চেক বলেছে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে 70,000। আমি আবারও বলি, চেক দ্বারা যদি কম্পিউটার ক্রয় করা হয় তাহলে একদিকে যেমন কম্পিউটার বৃদ্ধি পাচ্ছে, কম্পিউটার হচ্ছে অফিস সরঞ্জামের অন্তর্ভুক্ত, সেজন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে, এবং চেক দ্বারা কম্পিউটার ক্রয় করার ফলে ব্যাংক জমা কমে যাবে তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে।
ব্যাখ্যায় লিখতে পারি চেকের মাধ্যমে কম্পিউটার ক্রয় করা হলো। ভালো করে লক্ষ্য করি, আমরা জাবেদা করার সময় লিখলাম অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, কিন্তু ব্যাখ্যায় আবার কম্পিউটার কথাটা উল্লেখ করে দিব। পরের লেনদেনটি লক্ষ্য করি, অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয় করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অফিসের জন্য চেয়ার টেবিল ক্রয়, আলমারি ক্রয়, তারপর হচ্ছে কি যে বিভিন্ন রকম অফিসের ফার্নিচার জাতীয় যে সমস্ত দ্রব্য সামগ্রী ক্রয় করা হয় সেগুলি আসবাবপত্রের অন্তর্ভুক্ত। তাহলে আমরা এখানে চেয়ার টেবিল কিনেছি, আমরা কিন্তু চেয়ার টেবিল নামে লিখব না, আমরা কি নামে লিখব? আসবাবপত্র নামে লিখব। সেজন্য আমরা জাবেদা করব চেয়ার টেবিল আসবাবপত্রের অন্তর্ভুক্ত। তাহলে চেয়ার টেবিলের ফলে কি হচ্ছে? ক্রয় করার ফলে আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আসবাবপত্র হিসাব ডেবিট। আর এই বিশেষ করে এখানে নগদে কি বাকিতে বলা নাই, তাহলে নগদে মনে করে নগদান হিসাব ক্রেডিট হবে। টাকা লিখব এই 20,000। আবারও বলি বিষয়টা, আসবাবপত্র ক্রয় করার জন্য আমরা বিভিন্ন রকম ফার্নিচারের দোকান থেকে যে সমস্ত দ্রব্য সামগ্রী ক্রয় করি সেগুলি আসবাবপত্রের অন্তর্ভুক্ত। যেমন এই যে চেয়ার, টেবিল, আলমারি, তারপর হচ্ছে কি যে তোমার এই যে বিভিন্ন রকমের অফিসের আসবাবপত্র জাতীয় যে সমস্ত ফার্নিচার জাতীয় যে সমস্ত সরঞ্জাম, সেগুলি সব আসবাবপত্রের অন্তর্ভুক্ত। বিষয়টি মনে রাখবো। ব্যাখ্যা লিখব অফিসের জন্য নগদের চেয়ার টেবিল ক্রয় করা হলো। ভালো করে লক্ষ্য করি, এখানে লিখেছি আসবাবপত্র, কিন্তু ব্যাখ্যায় আবার চেয়ার টেবিল কথা উল্লেখ করে দিব। পরের লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলেছে বাকিতে মেশিন ক্রয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাকিতে মেশিন ক্রয় করার ফলে দুইটা পক্ষ, একটি হচ্ছে মেশিন বা যন্ত্রপাতি হিসাব বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে বাকিতে মেশিন ক্রয় করার ফলে বিশেষ করে প্রদেয় হিসাব বা পাওনাদার বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমরা জাবেদা করব এই মেশিন হিসাব ডেবিট 30,000 টাকা এবং এই প্রদেয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। অর্থাৎ মেশিন যদি বাকিতে ক্রয় করা হয় তাহলে একদিকে যেমন আমাদের মেশিন বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে আমার কাছে টাকা পাবে, আমার কাছে যারা টাকা পায় তারা হচ্ছে প্রদেয় হিসাব পাওনাদার, তাই প্রদেয় হিসাব ক্রেডিট হয়েছে। অবশ্য এই ক্ষেত্রে সরবরাহকারী হিসাবও ক্রেডিট করা যেত। সরবরাহকারীর আর এক নাম কিন্তু প্রদেয় হিসাব। পাওনাদার গুণকে সরবরাহকারী হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। ব্যাখ্যা লিখতে পারি বাকিতে মেশিন ক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, এইখানে কি বলেছে? নাহিদ মেশিনারি হতে যন্ত্রপাতি ক্রয় করা হলো 40,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু নাহিদ মেশিনারি নাম উল্লেখ আছে, অথচ বাকিতে কি নগদে কিছু বলা নাই। তাহলে যেহেতু নাম উল্লেখ আছে নাহিদ মেশিনারি আর নগদে কি বাকিতে কিছু বলা নাই, সেজন্য এটি এই বাকিতে ক্রয় মনে করে, বাকিতে সম্পদ ক্রয় বা যন্ত্রপাতি ক্রয় মনে করে হিসাবভুক্ত হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জাবেদা করব যন্ত্রপাতি বৃদ্ধি পাবে। তো যন্ত্রপাতি হিসাব ডেবিট, টাকা লিখব 40,000 টাকা এবং সরবরাহকারী হিসাব ব্র্যাকেটে নাহিদ মেশিনারি ক্রেডিট, টাকা হবে এই 40,000 টাকা। আবারও বলি, বাকিতে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। কিভাবে বুঝলাম বাকিতে? এখানে তো বাকিতে কথা উল্লেখ নাই, কিন্তু নাহিদ মেশিনারি নাম উল্লেখ আছে। নাম যদি উল্লেখ থাকে আর নগদে যদি উল্লেখ না থাকে তাহলে সেটি বাকিতে মনে করে হিসাবভুক্ত হবে। অর্থাৎ যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে, যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর সরবরাহকারী হিসাব ব্র্যাকেটে নাহিদ মেশিনারি ক্রেডিট। ব্যাখ্যা লিখব নাহিদ মেশিনারি হতে বাকিতে যন্ত্রপাতি ক্রয় করা হলো। ব্যাখ্যায় কিন্তু আবার বাকিতে কথাটা লিখে দিব। পরের লেনদেনটি লক্ষ্য করি, এইখানে আবার বলেছে অফিসের জন্য ফটোকপি মেশিন ক্রয় 80,000 টাকা, বহন খরচ 2,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমরা কোনো সম্পদ ক্রয় সংক্রান্ত লেনদেনের যখন জাবেদা করব, সেই সম্পদের সাথে অন্যান্য খরচ যদি থাকে, যেমন বহন খরচ, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয়, তাহলে সবগুলি যোগ করে আমরা একত্রে জাবেদা করব। যেমন এখানে মেশিন কেনা হয়েছে ৮০,০০০ টাকা, বহন খরচ ২,০০০ টাকা। এই দুটো যোগ করে আমার মেশিনের জন্য মোট খরচ হলো ৮২,০০০ টাকা। তাহলে সেই ৮২,০০০ টাকা নিয়ে জাবেদা করব। মেশিন বা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, যেহেতু ফটোকপি মেশিন ক্রয় করেছে সেজন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে। আর এই দুইটা টাকা যোগ করে এখানে টাকা লিখব। কিভাবে হলো? ৮০,০০০ আর ২,০০০ যোগ করে ৮২,০০০। আর নগদান হিসাব ক্রেডিট, এখানেও ৮২,০০০ টাকা লিখব। ব্যাখ্যা লিখব অফিসের জন্য ফটোকপি মেশিন এবং বহন খরচ প্রদান করা হলো। তো এইভাবে আমরা ফটোকপি মেশিন যদি ক্রয় করা হয়, তারপর হচ্ছে কি যে কম্পিউটার যদি ক্রয় করা হয়, টাইপরাইটার মেশিন যদি ক্রয় করা হয়, তাহলে আমরা অফিস সরঞ্জাম হিসাবে লিখব। পরের লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলেছে সম্পত্তি ইজারা নেওয়া হলো ৭০,০০০ টাকা। অনেক সময় আমরা অঙ্কের মধ্যে দেখি ইজারা সম্পত্তি নামে এক হিসেব থাকে। তো সেই ইজারা সম্পত্তিটা যখন ক্রয় করা হয় বা ইজারা চুক্তি করা হয়, ইজারা সাধারণত চুক্তি করা হয়, ক্রয় করা হয় না। তো যখন ইজারাটা চুক্তি সম্পন্ন করা হয় তখন যে পরিমাণ টাকা দেওয়া হয়, মনে করি ৭০,০০০ টাকা দিয়ে ইজারা চুক্তি করা হলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে ইজারা সম্পত্তি তো সম্পত্তি বৃদ্ধি পাবে, সেজন্য জাবেদা লিখব ইজারা সম্পত্তি হিসাব ডেবিট এই ৭০,০০০ টাকা এবং নগদান হিসাব ক্রেডিট এই ৭০,০০০ টাকা। এখন এখান তো তোমার মনে হতে পারে যে এখানে তো নগদ কথা বলা নাই, ইজারা নেওয়া হলে তো নগদ টাকা দিয়েই নেওয়া হয়, সেজন্য নগদান হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যায় লিখব সম্পত্তি ইজারা নেওয়া হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি। এই যে পরের লেনদেনটি, মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যবসায়ের জন্য আলমারি ক্রয় করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু মালিক এর ব্যক্তিগত টাকা দিয়ে এই আলমারি কিনেছে, মানে কি আসবাবপত্র কিনেছে। তো সেক্ষেত্রে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, সেজন্য আসবাবপত্র হিসাব ডেবিট হবে। টাকা লিখব ২০,০০০ টাকা। অপরদিকে মালিকের অর্থ হতে কিনেছে, মালিকের ব্যক্তিগত টাকা দিয়ে ক্রয় করেছে, সেজন্য মালিক যদি বাড়ি থেকে টাকা নিয়ে ব্যবসায় প্রদান করে তাহলে মূলধন বৃদ্ধি পায়, তাই আমরা মূলধন হিসাব ক্রেডিট করব। টাকা লিখব এই ২০,০০০ টাকা। ব্যাখ্যা লিখব এখানে যা ছিল ওটা সংক্ষেপে লিখে দিব, মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যবসার জন্য আলমারি ক্রয়। আলমারিটা আসবাবপত্রের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আলমারি ক্রয়, চেয়ার ক্রয়, টেবিল ক্রয়, তারপর হচ্ছে বিভিন্ন রকম শেলফ, তাক, এইগুলো যে ক্রয় করা হয় ফার্নিচারের দোকান থেকে, সেগুলি আসবাবপত্রের অন্তর্ভুক্ত। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। পরের লেনদেনটি লক্ষ্য করি। এখানে বলেছে অগ্রণী ব্যাংকে স্থায়ী হিসাবে অর্থ জমা দেওয়া হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ব্যাংকে হিসাব খুলি তাহলে তো ব্যাংক হিসাব ডেবিট হয়, কিন্তু ব্যাংকে যদি স্থায়ী হিসাব খুলি তাহলে কিন্তু আবার এই বিনিয়োগ হিসাব ডেবিট হবে। ব্যাংকে যদি স্থায়ী হিসাব খোলা হয় তখন কিন্তু বিনিয়োগ হিসাব ডেবিট হবে, কেননা ব্যাংকে স্থায়ী হিসাবের টাকা জমা দেওয়া হলে সেটি বিনিয়োগের উদ্দেশ্যে দেওয়া হয়, সেজন্য বিনিয়োগ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এই ৬০,০০০ টাকা। ব্যাখ্যা লিখব অগ্রণী ব্যাংকে স্থায়ী হিসাবের অর্থ জমা, অর্থাৎ স্থায়ী হিসাবে আমরা অর্থ জমা রেখেছি, মানে কি স্থায়ী হিসাব খুলেছি। তো এই স্থায়ী হিসাব যদি খোলা হয় তাহলে বিনিয়োগ হিসাব ডেবিট হবে, বিষয়টি মনে রাখব। আর চলতি হিসাব যদি খোলা হতো তাহলে আমরা জাবেদা করতাম ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা জানি বিভিন্ন ধরনের ব্যাংকে হিসাব খোলা যায়, চলতি হিসাব, স্থায়ী হিসাব, সঞ্চয় হিসাব, কিন্তু স্থায়ী হিসাব উদ্দেশ্যে যেটি ব্যাংকে হিসাব খোলা হয় তার জন্য বিনিয়োগ হিসাব ডেবিট হবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। এখানে কি বলেছে? ক্রস চেকের মাধ্যমে ভূমি ও দালান কোঠা ক্রয়।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রস চেক বলতে বোঝাচ্ছে দাগ কাটা চেক। তো দাগ কাটা চেকের মাধ্যমে যদি আমরা ভূমি ও দালান ক্রয় করি, তাহলে একদিকে যেমন ভূমি ও দালান কোঠা বৃদ্ধি পাবে 9 লক্ষ টাকা, অপরদিকে ক্রস চেক মানে কি, চেকের মাধ্যমে ক্রয়, তো ব্যাংক জমা কমে যাবে। চেক দ্বারা যদি কোনো কিছু ক্রয় করি তাহলে আমার ব্যাংক জমার পরিমাণ কমে যায়, সেজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। টাকা লিখব 9 লক্ষ টাকা। ব্যাখ্যায় লিখব চেক দ্বারা ভূমি ও দালান কোঠা ক্রয়। পরের লেনদেনটি লক্ষ্য করি, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় বাবদ মজুরি প্রদান 5,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু অনেকের মনে হতে পারে যে মজুরি প্রদান করা হয়েছে, এর জন্য জাবেদা হবে মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? কিন্তু না, এখানে কিন্তু মজুরি হিসাব ডেবিট হবে না, কারণ যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় বাবদ যদি মজুরি প্রদান করা হয় তাহলে তার জন্য আমাদের যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করতে হবে। সেজন্য এটার জন্য জাবেদা করব যন্ত্রপাতি হিসাব বা এই বিশেষ করে কলকবজা হিসাব ডেবিট এই 5,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা। আমি আবারও বলছি, মজুরি প্রদান করার ফলে আমাদের তো মজুরি হিসাব সাধারণত ডেবিট করি, তাই না? মজুরি যেহেতু খরচ, কিন্তু এই লেনদেনের ক্ষেত্রে মজুরি খরচ বলে গণ্য হবে না, যেহেতু মেশিন সংস্থাপন বা যন্ত্রপাতির সংস্থাপন বাবদ মজুরি প্রদান করা হয়েছে, সেজন্য যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করতে হবে। ব্যাখ্যায় আমরা লিখে দিব যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় বাবদ মজুরি প্রদান, এই কথাটা লিখে দিব। পরের লেনদেনটি লক্ষ্য করি, সুনাম অর্জন ব্যয় 60,000 টাকা চেক দ্বারা পরিশোধ। সুনাম অর্জন ব্যয় কীরকম? অনেক সময় দেখা যায় কোনো একটা কোম্পানির সুনামের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের মাধ্যমে আমরা ডিলারশিপ নিই বা কোনো শাখা নিই কোনো একটা কোম্পানির, তো তার জন্য যে আমরা অতিরিক্ত অর্থ প্রদান করি ওই কোম্পানিকে, সেটিকে সুনাম বলে। তো সুনাম একদিকে সম্পদ বৃদ্ধি পাবে, সেজন্য আমরা জাবেদা করব সুনাম হিসাব ডেবিট এই 60,000 টাকা, এবং যেহেতু ব্যয় করা হয়েছে নগদেই মনে করে নগদান হিসাব ক্রেডিট হবে এই 60,000 টাকা। আবারও বলি, সুনাম অর্জনের ফলে সুনাম সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর চেক দ্বারা যেহেতু বলেছে পরের লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলছে সুনাম অর্জন ব্যয় 60,000 টাকা চেক দ্বারা পরিশোধ, অর্থাৎ চেক দ্বারা আমরা সুনামের অর্থ প্রদান করেছি। সুনামের অর্থ কীভাবে প্রদান করব? মনে করি আমি একটা কোনো কোম্পানির ডিলারশিপ হিসেবে শাখা খুলেছি, তাহলে যে কোম্পানির ডিলারশিপ আমি গ্রহণ করেছি তাকে একটি অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে, একটি নির্দিষ্ট মেয়াদের জন্য হোক বা সুনামের জন্য হোক। তাহলে এই যে অতিরিক্ত অর্থ প্রদান করতেছি এটা হচ্ছে সুনামের অর্থ। তো সুনাম যেমন একদিকে সম্পদ, সেজন্য আমরা জাবেদা করব সুনাম হিসাব ডেবিট এই 60,000 টাকা, এবং চেক দ্বারা বলেছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট এই 60,000 টাকা। ব্যাখ্যায় লিখব সুনাম অর্জন ব্যয় চেক দ্বারা পরিশোধ। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, এখানে বলেছে ভূমি ক্রয় 5 লক্ষ টাকা চেকে প্রদান, আর এর উন্নয়ন ব্যয় নগদে প্রদান 60,000 টাকা। খুব ভালো করে বোঝার চেষ্টা করি, দুই ধরনের এখানে লেনদেন আছে। ভূমি কিনেছি 50,000 টাকা, যেটি চেকে প্রদান করেছি, আর এই ভূমিকে ডেভেলপ করার জন্য আমরা নগদে প্রদান করেছি 60,000 টাকা। তো এখন আমরা যখন জাবেদা করব তখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ভূমি ক্রয় 5 লক্ষ টাকা এবং ভূমি উন্নয়ন ব্যয় 60,000 টাকা, দুইটাই কিন্তু ভূমির জন্য খরচ করেছি, দুইটা টাকাই কিন্তু ভূমির জন্য খরচ করেছি। সেজন্য আমাদের ভূমির জন্য মোট খরচ হয়েছে এই 5 লক্ষ আর 60,000 যোগ করে 5,60,000 টাকা। তাই আমরা জাবেদা করব ভূমি হিসাব ডেবিট এই দুইটা যোগ করে 5,60,000 টাকা, 5 লক্ষ আর 60,000 দুইটা টাকা যোগ করে লিখব ভূমি হিসাব ডেবিট। আর এর মধ্যে যেটি চেকে প্রদান করেছি তার জন্য জাবেদা করব ব্যাংক হিসাব ক্রেডিট
এই 5 লক্ষ টাকা এবং নগদে যেটি প্রদান করেছি তার জন্য নগদান হিসাব ক্রেডিট এই 60,000 টাকা। ব্যাখ্যা লিখব চেকে ভূমি ক্রয় এবং উন্নয়ন ব্যয় নগদে প্রদান। ভালো করে লক্ষ্য করি, দুইটা যোগ করে ভূমি ক্রয়ে লিখব ভূমি হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর যেহেতু 5 লক্ষ টাকা চেকে প্রদান করেছি তাই ব্যাংক হিসাবে লিখব 5 লক্ষ টাকা ক্রেডিট এবং নগদে প্রদান করেছি 60,000 টাকা তাই নগদান হিসাব ক্রেডিট 60,000 টাকা। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, যন্ত্রপাতি ক্রয় 60,000 টাকা, যার পরিবহন ব্যয় 5,000 টাকা, সংস্থাপন ব্যয় 5,000 টাকা প্রদান করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি বিষয় হচ্ছে আমি যন্ত্রপাতি কিনেছি কত টাকা, আমি নিচে লিখে দেখাচ্ছি। যন্ত্রপাতি কিনেছি আমি 60,000 টাকায়, আর এই যন্ত্রপাতিটার সংস্থাপন ব্যয় করেছি আরও 5,000 টাকা, আবার মজুরি পরিবহন খরচ প্রদান করেছি আরও 5,000 টাকা। তাহলে এই সবগুলো যোগ করে আমাদের হচ্ছে সম্ভবত 70,000 টাকা। তো এই 70,000 টাকা নিয়ে আমরা জাবেদা করব। কি জাবেদা করব? যন্ত্রপাতি হিসাব ডেবিট এই 70,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট এই 70,000 টাকা। আমি আবারও বলি, যন্ত্রপাতি যত টাকায় কিনেছি তার সাথে পরিবহন খরচ, সংস্থাপন ব্যয়, আরও যদি খরচ থাকে যন্ত্রপাতি ক্রয় করার সময় যদি হয়, সব যোগ করে একত্রে যে টাকা হয় সেটা নিয়ে জাবেদা করব যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি বৃদ্ধি পাচ্ছে, নগদ টাকা কমে যাচ্ছে। ব্যাখ্যায় কিন্তু আবার সব লিখব যে যন্ত্রপাতি ক্রয় করে পরিবহন ও সংস্থাপন ব্যয় প্রদান। ব্যাখ্যায় আমরা সব কিছু উল্লেখ করে দিব। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, নতুন যন্ত্রপাতি মেরামত ব্যয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু মেরামত ব্যয় করলে সাধারণত এই মেরামত হিসেব ডেবিট করি, নগদান হিসেব ক্রেডিট করি, তাই না? মেরামত খরচ পরিশোধ। বাট লেনদেনটা যদি এই ধরনের থাকে যে নতুন যন্ত্রপাতির মেরামত ব্যয়, তখন কিন্তু আবার এই যন্ত্রপাতি হিসেবে ডেবিট করতে হবে, মেরামত হিসেবে ডেবিট হবে না। লক্ষ্য করি, জাবেদা কি করব? নতুন যন্ত্রপাতির মেরামত ব্যয়ের জন্য আমরা জাবেদা করব যন্ত্রপাতি হিসাব ডেবিট এই 10,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট এই 10,000 টাকা। আমি আবারও বলি, নতুন কথাটা নাই, মনে করো অঙ্কের মধ্যে এই কথাটা নাই, আছে শুধু এইটুকু, যন্ত্রপাতির মেরামত ব্যয় 10,000 টাকা। তখন কিন্তু জাবেদা হবে মেরামত খরচ ডেবিট, নগদান ক্রেডিট। কিন্তু নতুন যন্ত্রপাতির কথা উল্লেখ থাকলে তখন আমরা জাবেদা করব যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। বিষয়টি মনে রাখব। ব্যাখ্যায় লিখব নতুন যন্ত্রপাতি মেরামত ব্যয়, এই কথাটা ব্যাখ্যায় লিখে দিব। পরের লেনদেনটি লক্ষ্য করি, ক্যাশ রেজিস্টার মেশিন ক্রয় করে চেক প্রদান করা হলো 40,000 টাকা। ক্যাশ রেজিস্টার মেশিন কি? অনেক সময় তোমরা যদি ব্যাংকে যাও তো ব্যাংকে যে টাকা কাউন্ট করার, টাকা গোনার জন্য যে মেশিন থাকে ওটা সাধারণত ক্যাশ রেজিস্টার মেশিন। তো ক্যাশ রেজিস্টার মেশিন ক্রয় করা হয়েছে, তো এই ক্ষেত্রে আমরা জাবেদা করব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। কেননা আমরা বলেছি যে বিশেষ করে কম্পিউটার ক্রয়, ফটোকপি মেশিন ক্রয়, ক্যাশ রেজিস্টার মেশিন ক্রয়, এগুলি আমরা অফিস সরঞ্জাম হিসাবে ডেবিট করব। সেই জন্য অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, চেক মারফত বলেছে, চেক দ্বারা বলেছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে এই 40,000 টাকা। ব্যাখ্যায় লিখব ক্যাশ রেজিস্টার মেশিন ক্রয় করে চেক প্রদান। পরের লেনদেনটি লক্ষ্য করি, নতুন আসবাবপত্র ক্রয়ের জন্য একটি পুরাতন কম্পিউটার প্রদান করা হলো যার মূল্য 20,000 টাকা। সুন্দর একটি প্রশ্ন, তাই না? ভালো করে লক্ষ্য করি, এখানে বলেছে আসবাবপত্র ক্রয়ের জন্য পুরাতন কম্পিউটার আমরা প্রদান করেছি, অর্থাৎ কম্পিউটার প্রদান করে আসবাবপত্র নিচ্ছি। তাহলে আমি পাচ্ছি কি? আসবাবপত্র। দিচ্ছি কি? কম্পিউটার।
কম্পিউটার মানে অফিস সরঞ্জাম। তাহলে আমরা এখানে জাবেদা করব আসবাবপত্র যেহেতু আসছে তাই আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা। আর কম্পিউটার চলে যাচ্ছে, কম্পিউটার মানে কি অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট এই 20,000 টাকা। ব্যাখ্যায় লিখব কম্পিউটারের বিনিময়ে আসবাবপত্র ক্রয়। সংক্ষেপে লিখতে পারি ব্যাখ্যা এইভাবে আমরা, পরের লেনদেনটি লক্ষ্য করি। আসবাবপত্র আনয়নের পরিবহন ব্যয় প্রদান 1,000 টাকা। অর্থাৎ আসবাবপত্র যে কিনলাম তার জন্য পরিবহন খরচ যদি প্রদান করি, তো প্রদান বলতে নগদে বোঝায়, তাহলে এটার জন্য কিন্তু আসবাবপত্র হিসেব ডেবিট হবে। বিষয়টি আরেকবার বলছি, সেটি হচ্ছে পরিবহন খরচ যদি ক্রয়ের জন্য, পণ্য ক্রয়ের জন্য যদি পরিবহন খরচ দেওয়া হয়, তাহলে আমরা জাবেদা করি পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কিন্তু এই পরিবহন খরচটা পণ্য পরিবহনের জন্য না, তাহলে কিসের জন্য? আসবাবপত্রের জন্য। সেজন্য আসবাবপত্র হিসাব ডেবিট হবে 1,000 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট হবে 1,000 টাকা। ব্যাখ্যায় লিখব আসবাবপত্র আনয়নের পরিবহন ব্যয় প্রদান। অর্থাৎ আসবাবপত্র, যন্ত্রপাতি বা অন্যান্য সম্পদের জন্য যদি পরিবহন খরচ প্রদান করা হয়, তাহলে ওই সম্পদের সাথে যোগ হয় পরিবহন খরচটা। যেমন আমি যদি যন্ত্রপাতি ক্রয়ের জন্য পরিবহন খরচ প্রদান করি, তাহলে জাবেদা করব যন্ত্রপাতি ডেবিট, নগদান ক্রেডিট। এখানে যেহেতু আসবাবপত্রের জন্য পরিবহন খরচ প্রদান করেছে, সেজন্য জাবেদা করব আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। আর যদি বলা হয় পণ্য পরিবহন এর জন্য প্রদান করা হয়েছে, পণ্য ক্রয়ের জন্য, তখন কিন্তু জাবেদা করব পরিবহন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পরিবহন খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট যদি পণ্য পরিবহনের জন্য হয়। পণ্য কি? পুনরায় বিক্রয়ের জন্য যেটা কিনি তাকেই তো পণ্য বলে, তাই না? পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি। 80,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করে 30,000 টাকা নগদে প্রদান, অবশিষ্ট চেকে। অর্থাৎ আমি যন্ত্রপাতি কিনেছি মোট 80,000 টাকার, তার মধ্যে 30,000 টাকা নগদে দিয়েছি আর বাকি 50,000 টাকা চেকে প্রদান করেছি। তাহলে আমরা এখানে কি জাবেদা করব? মোট কত টাকার যন্ত্রপাতি কিনলাম? 80,000 টাকার। তাহলে জাবেদা করব যন্ত্রপাতি হিসাব ডেবিট এই 80,000 টাকা, মোট টাকাটা। নগদে কত দিচ্ছি? এই যে নগদে প্রদান 30,000 টাকা, তাহলে নগদান হিসাব ক্রেডিট এই 30,000 টাকা, এই ক্রেডিট দিকে। আর অবশিষ্ট অর্থ মানে কি? 80,000 থেকে 30,000 বিয়োগ করে এখনও বাকি আছে কত? 50,000 টাকা। সেটা দিচ্ছে আমরা চেক মারফত। আমরা জানি চেকে প্রদান করলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে, টাকা হবে এই 80,000 থেকে 30,000 বিয়োগ করে 50,000 টাকা। অর্থাৎ মোট যন্ত্রপাতি কিনলাম 80,000 টাকার, তার মধ্যে নগদে দিলাম 30,000 টাকা এবং চেকের মাধ্যমে পরিশোধ করলাম 50,000 টাকা। ব্যাখ্যায় লিখব নগদে ও চেকে যন্ত্রপাতি ক্রয়। নগদ এবং চেক দ্বারা যন্ত্রপাতি ক্রয়। ব্যাখ্যা এইভাবে লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে স্থায়ী সম্পদ যদি আমরা বিক্রয় করি, তাহলে আমরা এর জাবেদা কীভাবে করব তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফিজ।